চলো এবার আরেকটা ম্যাথ দেখি। এখানে কি বলা হচ্ছে, এই যে একটা ছোট পিস্টন তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট পিস্টন আছে। এই পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে, এই যেটার পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে 5 মিটার স্কয়ার। এখানে একটা বড় পিস্টন আছে যেটার ক্ষেত্রফল হচ্ছে 25 মিটার স্কয়ার। এই ছোট পিস্টনে 100 কেজি ভরের একটা বস্তু ঝুলানো হলো, যার কারণে এই যে ছোট পিস্টনটা কিছু দূর সরে আসছে 2 সেন্টিমিটারের মতো। আর এখানে অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেখো, বলা হচ্ছে পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। দেখো আমরা জানি যে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যদি আমরা একটা পাত্রে আবদ্ধ কোনো তরলের একদিকে যদি প্রেসার দেই, সেই প্রেসারটা কি হবে, তরলের মধ্যে সঞ্চালিত হবে, অন্য প্রান্তে গিয়ে লম্বভাবে ক্রিয়া করবে। এটা আমরা সবাই জানি। আর প্যাসকেলের এই যে একটা ফরম্যাট আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটা কি ছিল, সেটা হচ্ছে F2/F1 সমান হচ্ছে A2 ডিভাইডেড বাই A1। এটা তোমরা সবাই জানো। তাহলে তুমি যদি ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করো, তাহলে বড় পিস্টনে গিয়ে তুমি F2 বল পাবে বা অনুভূত হবে। বড় পিস্টনে F2 বল অনুভূত হবে, ছোট পিস্টনে যদি F1 বল দাও, বড় পিস্টনে F2 বল অনুভূত হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা জানি এবং শিখেছি, আমরা কিন্তু থিওরি ক্লাসে পড়েছি। যারা থিওরি ক্লাস করোনি দয়া করে একটু পড়ে আসবা। আমি তোমাদের যে আগের যে প্লে লিস্টে ওখানে আছে সবগুলা। তো A2/A1 আমি এটার সাথে F1 গুণ করে দিলাম। তাহলে আসো এখানে A2 কত, A2 হচ্ছে 25 আর A1 হচ্ছে 5 আর F1 হচ্ছে 100 কেজি। এটাকে অবশ্যই 9.8 দিয়ে গুণ করে দিব। ব্যাস এটা পেলাম। আসলে ছোট পিস্টনে বল প্রয়োগ করার পর বড় পিস্টন যে বলটা অনুভব করবে সেটা। আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা পরের যে প্রশ্নটা সেটা একটু দেখতে চাই। এখন বলছে বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে কিনা যাচাই করছে। আচ্ছা দেখো, ছোট পিস্টনটা কিন্তু 2 সেন্টিমিটার নিচে নামছে এবং বড় পিস্টনটা 3 সেন্টিমিটার উপরে উঠবে কিনা জানতে চেয়েছে। সিম্পল বিষয়, আমি তোমাদেরকে বলেছিলাম এই পিস্টনে যতটুকু কাজ সম্পাদিত হবে, স্যার এই পিস্টনে যতটুকু কাজ সম্পাদিত হবে আর এই পিস্টনেও সেম পরিমাণ কাজ সম্পাদিত হবে, তোমরা জানো সেটা আমি শিখেছি। অর্থাৎ এক্ষেত্রে শক্তি সংরক্ষিত থাকে, এই পিস্টনের কৃতকাজ এই পিস্টনের উপর কৃতকাজ সমান থাকবে। তো সেই ক্ষেত্রে ছোট পিস্টনের কৃতকাজ W1 সমান কি হবে, তার উপর প্রযুক্ত বল ইনটু তার সরণ। ওকে, তো একইভাবে বড় পিস্টনের কৃতকাজ কি হবে, তার উপর প্রযুক্ত বল মানে সে তার উপর অনুভূত বল আর সে পিস্টনের সরণ। তো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করে দেখি, তাহলে W1 আর W2 কে সমান লেখা যাবে। তো এই ক্ষেত্রে আমরা F1 ইনটু L1 সমান হচ্ছে F2 ইনটু L2 আমরা চাইলে লিখতে পারবো, পারবো না? এখন আমার টার্গেট হচ্ছে L2 এর মান বের করা। তাহলে L2 এর মান কিভাবে বের করব? L2 সমান হচ্ছে F1, F2 টা নিচে চলে যাবে, F2 ইনটু L1। তো এখন F1 এর মান তুমি জানো, এই যে কিছুক্ষণ আগে বের করলাম F1 এর মান। তোমরা দেখেছো F1 এর মান কি বের করলাম? আচ্ছা আমি দেখাচ্ছি, 100 ইনটু 9.8। F2 এর মান কিন্তু এখান থেকে তোমরা বের করেছো, দেখো F2 এর মান কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব, যাই পাই ক্যালকুলেশন করে দেখবো। তো সেটা আমি কি করব, সেটা আমি এখানে বসাবো, F2 এর মান বসাবো। আর L1 এর মান 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার না, 2 কে 100 দিয়ে ভাগ করব। তার মানে এখান থেকে আমি কি পাবো, যে L2 হচ্ছে আসলে বড় পিস্টনটা কতটুকু উঠতেছে সেটা। তো L2 এর মান যদি 3 সেন্টিমিটার হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলে উঠতে পারবে, নাহলে উঠতে পারবে না। সিম্পল। কিন্তু এখানে বেসিকটাকে মানে ম্যাথটা করার বেসিকটা কি, বেসিকটা হচ্ছে এই পিস্টনের উপর তুমি যতটা কাজ করবা এই পিস্টনেও ঠিক ততটাই কাজ পাবে। মানে এখানের উপর যে শক্তিটা অ্যাপ্লাই করবে এখানে শক্তিটা সেম পাবা, শক্তি একই থাকবে। এটাই হচ্ছে মূল জিনিস। অর্থাৎ এটার উপর কৃতকাজ এটার উপর কৃতকাজ দুটাই সমান। তো এটার উপর বল প্রয়োগ করেছে, সরণ হয়েছে, তো বলের কারণে এটা একটা বল পাবে, এটারও একটা সরণ হবে না, সেই সরণটাই হচ্ছে L2। তো L2 টা 3 সেন্টিমিটার হবে কিনা জানতে চেয়েছে। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা। চলো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। চলো আরেকটা প্রশ্ন দেখি। তো এখানে সুইট আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এটা অনেক মজার একটা প্রশ্ন। তো এখানে একটা ঘনক টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি। এখানে একটা স্বর্ণের বার দেখা যাচ্ছে, যার বাতাসে ওজন পানিতে ওজন দেওয়া আছে। দ্যাট মিনস এখানে প্লবতা আমরা বুঝতে পারছি। স্বর্ণের আসল ঘনত্ব দেওয়া আছে। মানে এখানে মনে হয় কিছু ভেজাল টেজাল বের করতে বলবে। চলো দেখা যাক
আমার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে এ বন্ধু কর্তৃক এ বি তলের উপর চাপের এ বি এ বন্ধু, আচ্ছা কি বলছে বন্ধু কই? আই হাই, এটা বন্ধু না স্যার, এটা বস্তু। ছি ছি। এ বস্তু কর্তৃক এ বি তলের উপর চাপের মান নির্ণয় করতে হবে। তো এ বি তল এটা কে আবার? স্যার এই যে একটা তল, হ্যাঁ এটা একটা তল, খেয়াল করো এটা যদি এ হয় এটা বি, মানে আসলে একটা বক্সকে যখন আমি একটা ফ্লোরের উপর রাখবো তার একটা তল থাকবে, একটা সমতল থাকবে না, দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ, এটাই আসলে এ বি তল বলতে ওটাই বোঝাচ্ছে, এটাই দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে আছে, বুঝতে পারছো? তো এটার ক্ষেত্রফল কত? এই তলের ক্ষেত্রফল কত হবে? এই সমান হচ্ছে এ বি। তো এ মানে কত? এ মানে হচ্ছে 5 সেন্টিমিটার আর বি মানে হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে এটা সেন্টিমিটার স্কোয়ার হবে, অর্থাৎ 50 সেন্টিমিটার স্কোয়ার, মানে এই বিতলের ক্ষেত্রফল পাইছি, শেষ। আচ্ছা এই বস্তুটার ভর কত? স্যার একটা মজার জিনিস দেখো, আমি দাঁড়ায় আছি না, আমি দাঁড়াচ্ছি, আমার পায়ের পাতার তো একটা ক্ষেত্রফল আছে। তো আমার পায়ের পাতার যে চাপটা সেটা আমার ওয়েটের উপর ডিপেন্ডেন্ট, আমার ওয়েট। তেমনি এই তলটাতে যে চাপের সৃষ্টি হবে, এই যে তলটাতে যে চাপটা দিবে সেটা এই বস্তুটার ওয়েটের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো এই ক্ষেত্রে এই বস্তুটা, আমার প্রশ্ন হচ্ছে এ বস্তু কর্তৃক এই বিতলে মানে এই তলটাতে কতটা চাপ দিবে? আমরা জানি চাপ সমান পি, চাপ পি সমান এফ বাই এ, এটা আমরা সবাই জানি। তো এফ মানে এই বস্তুটার ওয়েট, বস্তুটা 600 গ্রাম মানে 0.6 কেজি, 1000 দিয়ে ভাগ করো, 600 কে 1000 দিয়ে ভাগ করো, ইন্টু 9.8, কাহিনী শেষ। এটা হচ্ছে তার উপর প্রযুক্ত বল। তো কার উপর প্রযুক্ত বল? এই ক্ষেত্রফলের উপর। এটা হচ্ছে এ মানে 50 সেন্টিমিটার স্কোয়ার। তো 50 সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নিতে গেলে 100 স্কোয়ার দিয়ে ভাগ করবা। স্যার এটাই হচ্ছে এই বস্তুটা তলের উপর যে বলটা প্রয়োগ করছে সেটা। তার মানে আমি যে দাঁড়ায় আছি, আমি আমার পায়ের উপর কতটা বল প্রয়োগ করছি সেটা হচ্ছে আমার ওজনকে, আমার পায়ের যে পাতাটা আছে আমার ওজনকে, হ্যাঁ পায়ের পাতার যে ক্ষেত্রফল এটা দিয়ে ভাগ করো, তাহলে আমি পায়ের পাতার উপর কতটা চাপ প্রয়োগ করেছি সেটা পেয়ে যাব। তেমনি এটা তো তলা, তলদেশ, তাই না? এটা তলা, এই বক্সটার তলা, তলার ক্ষেত্রফল এটা। তাহলে এই পুরা বক্সটাই তলার উপর বলটা প্রয়োগ করছে, তাহলে তলার উপর কতটা চাপ সেটা হচ্ছে এটা। আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পারছো। চলো এইবার আরেকটা ব্যাপার খেয়াল করি, এর পরের যে প্রশ্নটা সেটা একটু দেখবো। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি বলছে, সোনার বাড়তিতে খাত মেশানো কিনা জানতে চেয়েছে। এটা একদম সিম্পল চিন্তা করবা, সেটা হচ্ছে তুমি ঘনত্ব বের করবা। এই যে সোনার যে পাতটা দেখতে পাচ্ছ, এই যে সোনার যে বারটা দেখতে পাচ্ছ, ওই বারের ঘনত্ব বের করার চেষ্টা করবা। সেই ঘনত্ব যদি লোহার ঘনত্ব, মানে সরি স্বর্ণের যে ঘনত্ব 19,300 সেটার কম বেশি হয়ে যায় তাহলে সেটা ভেজাল। যদি 19,300 বরাবর আসে তাহলে সেটা ভেজাল না। আমি আবার বলছি, এই যে স্বর্ণের যে বারটা দেখতে পাচ্ছ না, সেটার ঘনত্ব বের করবা, বুঝতে পারছো? ঘনত্ব বের করার পর ওই বারের ঘনত্ব যদি এই যে আসল ঘনত্বের সমান হয়, স্বর্ণের আসল ঘনত্ব 19,300 এটার সমান হয় তাহলে ঠিক আছে, না হলে ভেজাল আছে, বুঝতে পারছো? তো চলো আমি স্বর্ণের খাদের ঘনত্ব বের করার একটা চেষ্টা করব। আচ্ছা স্বর্ণের খাদের ঘনত্ব, এখানে সোনার বার বাতাসের ওজন দেওয়া আছে, বাতাসে ওজন, তো বাতাসে ওজন দেওয়া থাকলে তার ভর এখান থেকে বের করা সম্ভব। পানিতে ওজন দেওয়া আছে, এখান থেকে প্লবতা বের করা সম্ভব, দ্যাট মিনস এটার আয়তন বের করা সম্ভব। তো আয়তন ভর জানলেই তো ঘনত্ব হয়ে যাবে নাকি? আচ্ছা তো কিছুক্ষণ আগে আমি বললাম যে আসলে প্লবতা জিনিসটা কি। স্যার তোমাদের কি বলেছিলাম প্লবতা কি? প্লবতা হচ্ছে বস্তুর বাতাসে ওজন, বাতাসে বাতাসে ওজন, ঠিক আছে, বাতাসে ওজন থেকে পানিতে ওজন বাদ দিবা, পানিতে ওজন বাদ দিবা, পানিতে ওজন যা তা বাদ দিবা, পানিতে ওজন বাদ দিলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে প্লবতা, ঠিক আছে? তো সিম্পল, বাতাসে ওজন দেওয়া আছে এখানে 100 গ্রাম ওয়েট, 100 নাকি 10, সরি 10 গ্রাম ওয়েট, 10 গ্রাম ওয়েট, 10 গ্রাম ওয়েট, অর্থাৎ 10 গ্রাম ওয়েট মানে হচ্ছে 10 গ্রাম ভরের কোনো বস্তু যে ওজনটা দেয়, 10 গ্রাম ভরের বস্তুর যা ওজন সেটাই, মাইনাস কত আছে এখানে, পানিতে ওজন 9.48 গ্রাম ওয়েট, ঠিক আছে, এটা আমরা পেলাম। তো স্বাভাবিকভাবে 10 থেকে 9.8 বাদ দিলে কত থাকে, যা থাকে আর কি। তো 10 থেকে 9.8 বাদ দাও, 10 - 9.48 বাদ দাও,
এটা গ্রাম ওয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে তুমি কি করবা, এটাকে তুমি ফার্স্টে যেটা কাজ সেটা হচ্ছে তুমি এটাকে কিলোগ্রামে নিয়ে যাবা, কিলোগ্রামে নেওয়ার পরে 9.8 দিয়ে ভাগ করবা, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে 10 মাইনাস 9.4 মানে এটা হচ্ছে 0 পয়েন্ট সম্ভবত 52 নাকি কি জানি, তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা। আর এটা হচ্ছে গ্রাম ওয়েট দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে 0.52 কে প্রথমে 1000 দিয়ে ভাগ করব, তারপর আবার 9.8 দিয়ে ভাগ করব। সরি ভাগ কেন করতে যাচ্ছি আমি, 9.8 দিয়ে গুণ করব যে। ঠিক আছে, তো এই যে যেটা পেলাম, যে অংশটা পাইছো সেটাই আসলে প্লবতা। আগে বলে এই যে প্লবতা। এখন আমার কথা হচ্ছে এই প্লবতা আমি কিভাবে পাই? প্লবতা হচ্ছে বস্তুটা যে তরল অপসারণ করে তার ওজনের সমান। তার মানে আমি এই প্লবতা ব্যবহার করে স্বর্ণের বার কতটুকু তরল অপসারণ করেছে, কত আয়তনের তরল অপসারণ করেছে সেটা বের করতে পারবো। আর ওই আয়তনটাই আসলে তরলের বারের আয়তন, তাই না স্যার? আচ্ছা, তরলের বারের আয়তন। আচ্ছা, আমি এই জায়গাটা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি, এটা আরেকটু ক্লিয়ার করি, ভালো করে দেখো তোমরা। ওকে, এই পয়েন্টটা তো তোমরা বুঝতে পারছো। তাহলে এটাকে আমি সরাসরি আমি একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে বুঝাই দেই, ক্যালকুলেশনটা করে ফেলি। কত আসে এখানে? এটা হচ্ছে 10 থেকে তোমার 9.48 বাদ যাবে, আর এটাকে আমি 1000 দিয়ে ভাগ করব, তারপর আর কি 9.8 দিয়ে গুণ করব। তাহলে আমি এটা পাইলাম। এখানে প্লবতা পাইছি, বাবা বিশাল একটা জায়গা পাই গেছি এখানে। 0.0.2 তারপর পাইছি 5096, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে প্লবতা পেয়ে গেলাম। ভালো, আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার লাগবে না। তোমরা তো বুঝতে পারছো প্লবতাটা পাওয়ার জন্য এত কাহিনী করলাম। প্লবতা পাই গেলাম। আমি মনে করছি স্বর্ণের যে বারটা আছে তার আয়তন ভি। তারপর আবার আমরা জানি প্লবতা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন। তো এই অপসারিত পানির ওজন অবশ্যই বস্তুর আয়তনের সমান। তাহলে বস্তুর আয়তন মানে বারের আয়তন যদি বি হয়, রো ডব্লিউ ইন্টু জি লেখাই যাবে। প্লবতা এতক্ষণ শিখাইছি। তো এখানে প্লবতা আমি কত পেয়েছি? আমি প্লবতা পেয়েছি 0.00596 পেলাম এটা। তো আমার টার্গেট কিন্তু ভি বের করা। ভি হচ্ছে আসলে কার? ওই বারের আয়তন 0.005096, নিচে হচ্ছে রো ডব্লিউ ইন্টু জি। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। ওকে, আমি এটা মুছে দিলাম, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, 0.005096, নিচে রো ডব্লিউ মানে হচ্ছে 1000 ইন্টু 9.8। তাহলে কত সেটা? এই ক্ষেত্রে আমরা যখন এটা ক্যালকুলেশন করে পাবো সেটা হচ্ছে 5.2 ইন্টু 10⁻7 ঘনমিটার, এটা পেলাম। এখন আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আসলে ওই স্বর্ণের যে বারটা আছে সেটার আয়তন। ঠিক আছে, তো স্বর্ণের বারের যে আয়তনটা পেলাম সেটা হচ্ছে এটা। এখন আমার টার্গেট হচ্ছে স্বর্ণের বারের, এই যে এখানে যে স্বর্ণের বারটা দেওয়া আছে সেটার ঘনত্ব বের করা। তাহলে সেটার ঘনত্ব কি হবে? সেটার ঘনত্ব যদি রো হয়, রো সমান হচ্ছে আমরা m/v লিখতে পারবো। ঠিক আছে, তো আসলে এখানে স্বর্ণের বারের ভর হচ্ছে 10 গ্রাম, কারণ এটা বাতাসে ওজন হচ্ছে 10 গ্রাম ওয়েট। তার মানে ওর ভর হচ্ছে 10 গ্রাম। 10 কে তুমি 1000 দিয়ে ভাগ করো, আর ভি আয়তন পাচ্ছ 5.2 ইন্টু 10⁻7। তাহলে আমি এখানে কত পেলাম? আমরা যদি এটা একটু হিসাব করে দেখি, তাহলে আমরা পাচ্ছি 19230.7 কিলোগ্রাম পার মিটার কিউব। স্যার আসলে এখানে স্বর্ণের ঘনত্ব কত দেওয়া আছে? 19,300, আর আমি এখানে পাচ্ছি 19,230। তার মানে আসল হতে গেলে ঘনত্ব অবশ্যই 19,300 থাকতো, কিন্তু এখন আমি ঘনত্ব পাচ্ছি 19,230। দ্যাট মিনস এই যে বারটা আছে সেটা কি না? খাঁটি না। তো এখন আমি তোমাদেরকে অবশ্যই এটা একটু সামারি করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করো। স্যার দেখো, এই বস্তুটার বাতাসে ওজন 10 গ্রাম ওয়েট, পানিতে ওজন 9.48 গ্রাম ওয়েট। তার মানে পানিতে ওজন কমে গেল, তাহলে বাকি যে পার্থক্য সেটা কি জানো? সেটা হচ্ছে প্লবতা বা বস্তুটার হারানো ওজন।
কিছুক্ষণ আগে আমি প্লবতা তোমাদেরকে শিখাইছি। তার মানে এই প্লবতা মানে এই দুটার যে পার্থক্য সেটাই তো প্লবতা নাকি? সেই প্লবতা এই বস্তুটা যে ওজনটা হারাচ্ছে তার সমান। অর্থাৎ এই বস্তুটা যে তরল অপসারণ করেছে তার তার যে ওজন, যে তরল অপসারণ করেছে তার ওজনের সমান হবে এই প্লবতা। এই দুটার পার্থক্যটা বুঝতে পারছো? এখন এই বস্তুটা যে ওজনটা হারাচ্ছে সেটা যেহেতু এইটা দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, তার মানে তরল যে অপসারিত তরলের আয়তন এই বস্তুটার আয়তনের সমান। বুঝতে পারছো? তাহলে এই বস্তুটার যে আয়তন সেটা আমরা এই যে প্লবতার যে সূত্রটা এটা দিয়ে বের করতে পারবো। তা আমি এই বস্তুটার বা বারের আয়তনটা পেয়ে গেলাম। তো এই বারের আয়তনকে, এই বস্তুর ভরকে বারের আয়তন দিয়ে ভাগ করলে আমি ঘনত্ব পাইলাম, এই বারের ঘনত্ব পাইছি। কিন্তু স্বর্ণের ঘনত্ব 19,300, কিন্তু এই বারের ঘনত্ব কত পাচ্ছি? 19,230। তার মানে এটা কি ছিল না? খাঁটি ছিল না। আশা করি বুঝতে পারছো। এভাবে তুমি ঘনত্বের সাহায্যে খাঁটি ভেজাল কিন্তু নির্ণয় করতে পারবা। আর যেটা শিখালাম সেটা কি? প্লবতা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, আর বাতাসের ওজন থেকে পানির ওজন বাদ দিলে প্লবতা পাওয়া যাবে। বুঝতে পারছো? ওকে।